নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভীষণ অস্থির পরিস্থিতি বাংলাদেশে, সেই নিয়ে এই প্রতিবেদনে বলবো। তার আগে জানিয়ে রাখি, আমাদের উত্তরবঙ্গের রায়গঞ্জ শহর, সেই শহরের উন্নতির জন্য, সার্বিক উন্নতির জন্য একটা ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, অভিনেত্রী শ্রাবন্তী, ফুটবলার বাইচুং ভুটিয়া সহ বহু মানুষ অংশ নেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকেও আসেন। এক ঝলক দেখে নিন রান ফর রায়গঞ্জের খণ্ডচিত্র। আজকে গতি দিবে রায়গঞ্জের ডেভেলপমেন্টের জন্য, অগ্রগতির জন্য। আর ইউ রেডি? অস্থির সময় বাংলাদেশে, ভয়ঙ্কর রকম অস্থির। কখন কি হয় কেউ বুঝতে পারছে না। ইংরেজিতে বলে না, লাল বিফোর দ্য স্টর্ম। ঠিক সেই অবস্থা এখন বাংলাদেশে। মানে যেটা হচ্ছে আর কি, 20-21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ঘটনার ঘাত প্রতিঘাত, নাটকীয় সব দাবি, পাল্টা দাবি ইত্যাদি। আপনারা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের দুটো ফেসবুক পোস্ট সম্পর্কে নিশ্চয়ই ওয়াকিবহাল। হাসনাত দাবি করেছিলেন যে সেনা কর্তারা রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে আনতে চাইছেন এবং সেই জন্য কার্যত ছাত্র নেতাদের হুমকি পর্যন্ত দিয়েছেন। আর একজন সমন্বয়ক সার্জিস বলেছেন, না না, সেনাকর্তা মানে সেনাপ্রধান কোনো হুমকি দেননি, নিজের মতটা জানিয়েছেন। আওয়ামী লীগের প্রসঙ্গ এসেছিল, যখন বৈঠক শেষ হয় তখন সি অফ করার সময় স্নেহের পরশ যাকে বলে, পিঠে হাতটা দিয়ে সেনাপ্রধান তাদের নিজের মনের কথা বলেছেন। অবশ্য এই সার্জিস এবং হাসনাত সেনাপ্রধানের মিলিটারি সেক্রেটারিকে ফোন করে সাক্ষাতের সময় চান, তারপরে সেনাপ্রধান সাক্ষাৎ সময় দিয়েছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, বলেছে হাসনাত আব্দুল্লাহ, নাম করা হয়নি সেনাবাহিনীর বিবৃতিতে, যে সমস্ত কথা বলছেন সেগুলো কল্পনা আর অপরিপক্কতার মিশেল। আবার ওই নাগরিক পার্টি যেটা হয়েছে, তার আর একজন সমন্বয়ক বলছেন সার্জিস বা হাসনাতের মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছেন। অর্থাৎ এই যে রাজনৈতিক দলটার প্রতিষ্ঠা হলো মাসখানেক হয়েছে, তার মধ্যেই নানা মুনির নানা মত। এই রাজনৈতিক দলটা বাংলাদেশে যে আদৌ কোনো প্রভাব ফেলতে পারবে না, সেটা নিয়ে আমার মনে অন্তত কোনো সংশয় নেই। কিন্তু আমার সব থেকে যেটা উদ্বেগজনক লেগেছে সেটা হচ্ছে ইউনূস মন্ত্রিসভার একজন উপদেষ্টা, তার নাম আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। তিনি লোকাল গভর্নেন্সের দায়িত্বে আছেন, আরো অনেক কিছুর দায়িত্বে আছেন। একটা টেলিভিশন সাক্ষাৎকারে যে দাবিটা করেছেন সাংঘাতিক। যদি 5ই অগাস্ট গণ অভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে তারা সশস্ত্র অভ্যুত্থানের ডাক দিতেন। ভিডিও বার্তা তৈরি করে রাখা হয়েছিল এবং সশস্ত্র অভ্যুত্থান করতে যে রসদ লাগে, সেই রসদ তাদের কাছে ছিল। এখানেই আসছে নানাবিধ প্রশ্ন। এক, যে অস্ত্র যে প্রচুর অভ্যুত্থানকারীদের হাতে ছিল, সেটা সাজিব ভুঁইয়া স্বীকার করে নিয়েছেন। সেই অস্ত্র কারা দিয়েছিল, কোত্থেকে এসেছিল? এটা শুধু থানা লুটের অস্ত্র নয়, এই অভ্যুত্থানের পরিকল্পনা দীর্ঘদিন ধরে হয়েছে। তাহলে দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ করা হয়েছে, সেই অস্ত্রগুলো এখনো আছে। সেই অস্ত্রগুলো কেন এই ছাত্র জনতা সারেন্ডার করছে না? 2, সেনাবাহিনী কেন সেই অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তৎপরতা দেখাচ্ছে না?
এই অস্ত্রগুলো হাতে আছে বলেই কি হাসনাত সার্জিসরা একসময় সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়েছিল যে জঙ্গি জেহাদি সমন্বয়ক ছাত্রদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে, তারা সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে যেতে প্রস্তুত। মানেটা তো তাই দাঁড়ায়। অর্থাৎ সেই অস্ত্রগুলো কিন্তু এখনো হাতে আছে এবং অত্যাধুনিক অস্ত্র। এগুলো হচ্ছে অভ্যুত্থানের পূর্বে সংগৃহীত অস্ত্র। তারপরে অভ্যুত্থানের পরে 400 থানা লুটপাট করে আরো অস্ত্র সংগ্রহ করা হয়েছে। জঙ্গি জিহাদিরা জেল ভেঙে বেরিয়ে গেছে, অন্তর্বর্তী সরকার জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক সন্ত্রাসীকে জামিনে মুক্তি দিয়েছে। অর্থাৎ এদের সবার কাছেই বিপুল অস্ত্রের সম্ভার আছে, বিস্ফোরক আছে, আর কি কি আছে আমি জানি না। তাহলে সেই অস্ত্রগুলো এখনো ছাত্র জনতার হাতে আছে। সেই অস্ত্রের বলে বলিয়ান হয়ে তারা একটা প্রশিক্ষিত সেনাবাহিনীকে সম্মুখ সমরে নামার চ্যালেঞ্জ চালায়। আফগানিস্তানের কথা ভাবুন, তালিবান জঙ্গিদের কাছে এরকমই অস্ত্র ছিল, সেই জন্যই তারা আফগান সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুটতে পেরেছিল যে আফগান সেনাবাহিনী দীর্ঘদিন ধরে আমেরিকার প্রশিক্ষণ পেয়েছে। ঠিক এক পরিস্থিতি বাংলাদেশে। অর্থাৎ জঙ্গি জেহাদিরা উপযুক্ত সময়ের অপেক্ষা করছে, তাদের সমস্ত রসদ মজুদ, এখন সময় এবং সুযোগের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনে সেই অস্ত্রের ঝলকানি আমরা দেখব বাংলাদেশ জুড়ে। এই জঙ্গিদের টার্গেট হবে রাজনৈতিক নেতা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ধর্মীয় সংখ্যালঘুরা এবং অবশ্যই সেনাবাহিনী। নইলে কোনো দেশের প্রশিক্ষিত সেনাবাহিনীকে এই বইপোর ছাত্ররা ওইভাবে চ্যালেঞ্জ জানানোর দুঃসাহস দেখাতো না। ওই ছাত্ররা জানে তারা অনেক মজুত অস্ত্রের ভান্ডার তৈরি করেছে, সেই অস্ত্র ভান্ডার দিয়ে তারা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ ছুটতে পারবে। এই কনফিডেন্স থেকেই তো হয়েছে। আজকে সেনাকর্তা অনেক কথা বলছেন, সেনাকর্তারাই কিন্তু এই হাসনাত সার্জিস, এই আসিফের মতো ভুঁইপোর ছাত্রদের ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন, প্রশ্রয় দিয়েছেন। এখন সেই দৈত্যরা বেরিয়েছে, তারা এখন সেনাবাহিনীকেই মানতে চাইছে না, সেনা প্রধানকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। 23শে মার্চ বাংলাদেশের সেনাবাহিনী উচ্চপদস্থ বৈঠক করে। অনেক জিওসি ছিলেন, বায়ুসেনা প্রধান, নৌবাহিনীর প্রধান এবং সেনা প্রধান সবাই ছিলেন। বায়ুসেনা প্রধান, নৌসেনার প্রধান এবং সেনা প্রধান তিনজনই এক ব্যাচের অফিসার। সেখানে সেনা নিজেদের সক্রিয়তা, নিজেদের ক্ষমতা এবার দেখাতে পারে বলে মনে করা হচ্ছে, সেই মর্মেই সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই ঢাকা সহ গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে বেশি সৈন্য মজুত করা হয়েছে। ছাত্ররা যদি সেনাবাহিনীকে আবার চ্যালেঞ্জ জানায়, আবার সেনা কনভয়ে হামলার হুমকি দেয়, যদি বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী ঢুকতে পারবে না, সেনা কিন্তু তখন রিট্যালিয়েট করবে। কারণ সেনা বুঝতে পেরেছে যে বাংলাদেশের সাধারণ মানুষ আর এই ছাত্রদের সঙ্গে নেই। অভ্যুত্থানের সময় সেনাবাহিনী অভ্যুত্থানকারীদের উপর বল প্রয়োগ করেনি, তার কারণ বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ শেখ হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিলেন। তাই 3রা অগাস্ট সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় যে তারা দেশের মানুষের উপর বল প্রয়োগ করবে না। সেনাবাহিনীর এই নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সুফলটা পেয়েছিল ছাত্ররা, অভ্যুত্থানকারীরা। তখন সেটা ছিল সময়ের দাবি। এখন সময়ের দাবি হচ্ছে এই জঙ্গি রূপী ছাত্রদের সাবাক শেখানো, তারা যাতে আর বেশি ট্যাফও করতে না পারে, এবং সেনা সেটা করবে। এবং সেনাপ্রধান বাহিনীর উপর পূর্ণ কর্তৃত্ব তৈরি করে ফেলেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন একটা আপাত শান্তি হয়তো আপনারা দেখতে পাবেন। এই যে সার্জিসের যে ফেসবুক পোস্ট, সেটা কি বলবো, অনেক সুর নরম, মানে
এমনও হতে পারে এরা হাসনাতকে বলির পাঠা করে দিল, হাসনাতকে দল থেকে বহিষ্কার করে দিল, সেনাবাহিনী তাকে রিমান্ডে নিয়ে নিল, অনেক কিছু হতে পারে। কিন্তু তাতেও ভবি ভুলভাল নয়, এরা কিন্তু প্রত্যেকে জঙ্গি মানসিকতা, এটাকে বুঝতে হবে। এবং ইউনূস এদের নেতা, যে কোনো মূল্যে নির্বাচন পেছাতে চায়। ছাত্ররা, জামাত, ছাত্র শিবির, হিজবুত তাহরির, তা নির্বাচন পেছানোর সব থেকে কি বলবো, কিভাবে নির্বাচন পেছানো যায়, যদি বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করা যায়, বিস্ফোরণ, খুনোখুনি, সেনাবাহিনী কনভয়ে হামলা, রাজনৈতিক নেতৃত্বকে খুন, তাহলে সেনাপ্রধান যে টাইম লাইনটা দিয়েছেন সেই টাইম লাইনে নির্বাচন হবে না। এই চক্রান্তটা করছে জামাত, রাডিকাল ইসলামের লোকজন, এবং ছাত্ররা তাদের সামনে আছেন, তাদের ফ্রন্টাল ফেস, এবং বাইরে থেকে কিছু লোকজন মদত দিচ্ছে। একজন হচ্ছে ফরাদ বাজাহার, একজন হচ্ছে প্যারিসে লুকিয়ে থাকা ব্রাহ্মণপীর যে ওষুধ কেলেঙ্কারিতে অভিযুক্ত। 4 থেকে 5 জন আছেন যারা সমাজ মাধ্যমে ভারত বিরোধী বিদ্বেষ ছড়াচ্ছেন, সেনাবাহিনী বিরোধী বিদ্বেষ ছড়াচ্ছেন। এরাই কিন্তু এই ছাত্রদের মেন্টর। এদের প্রত্যেকের ব্যক্তিগত এজেন্ডা আছে, সেই এজেন্ডা ফুলফিল করার জন্য তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ভাবতে পারেন, এই যে পয়লা বৈশাখের আগে মঙ্গল শোভাযাত্রা হয়, যেটা ইউনেস্কোর আবহমান কালের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে, এবার মঙ্গল শোভাযাত্রার নাম বদল হবে, অন্যরকম হবে, যাতে ইসলামিক সংস্কৃতির চিহ্নটা সর্বত্র ধরা পড়ে। একের পর একেরা যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলো জামাতের চাপে পড়ে। ভারত সরকার বিমস্টেকের নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূস শীর্ষ বৈঠক করতে চায়, এই মর্মে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক এখনো জানিয়েছেন যে এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। যতদূর আমার ধারণা, নরেন্দ্র মোদী এবং ইউনূসের কোনো শীর্ষ ভার্চ্য বৈঠক হবে না। আমরা ইউনূস সরকারকে বৈধতা দেব না। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে। এখন ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলে সেই সরকার কিন্তু একটা লেজিটিমেসি পেয়ে যাবে। আর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ছাত্ররা যেভাবে ভারত বিরোধিতা করছে, ভারত বিরোধী জিগির তুলছে, একদিকে এই ভারত বিরোধিতা, আবার অন্যদিকে ইউনূসের সরকারের অনুরোধ যে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, দুটো একভাবে হয় না। আমি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেব, সংখ্যালঘুদের নিধন করব, রাডিকাল ইসলামকে বাংলাদেশে গেড়ে বসার সুযোগ করে দেব, আবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চাইবো, এগুলো একসঙ্গে হতে পারে না। ইউনূসকে লাইন ঠিক করতে হবে, বাংলাদেশকে লাইন ঠিক করতে হবে, তারা কি চায় সেটা আগে পরিষ্কার হোক। ভারত বিরোধী বিষোদ্গার করব, সবকিছুতেই ভারতীয় আধিপত্যবাদের ছায়া দেখব, আবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক চাইবো, এটা হতে পারে না। এবং আমার যতদূর ধারণা, যে খবর আমি পেয়েছি, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী সঙ্গে ইউনূসের কোনো বৈঠক হবে না, হবে না। বলতে পারেন শি জিনপিং এর সঙ্গে ইউনূসের তো বৈঠক হচ্ছে, সেটা শি জিনপিং এর ব্যাপার। চীনের সঙ্গে বাংলাদেশের সীমান্ত নেই কিন্তু, আর চীনের ইনভেস্টমেন্ট বাংলাদেশে শেখ হাসিনার সময় অনেক ছিল, নতুন কিছু নয় সেটা। কিন্তু 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আমাদের সঙ্গে বাংলাদেশের, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবাংলা, শুধু পশ্চিমবাংলাতেই 2000 কিলোমিটারের বেশি। সেই বাংলাদেশ যদি আফগানিস্তানের চেহারা নেয়, সেই আফগানিস্তানে যদি আইসিস, তালিবানরা দাপিয়ে বেড়ায় এবং সরকার নীরব দর্শক থাকে, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে জঙ্গিরা, ছাত্ররা, তাহলে কি অবস্থা বাংলাদেশে বুঝতে পারছেন? বিপুল অনিশ্চয়তার মধ্যে দেশটা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হবে। ওই উপদেষ্টা তো বলেইছেন যে আমরা সশস্ত্র
অভ্যুত্থানের ডাক দিতাম। সশস্ত্র অভ্যুত্থানের মানে হচ্ছে অস্ত্রের বিপুল সম্ভার এদের হাতে আছে, তারা সেই অস্ত্র সারেন্ডারও করেনি, সেই অস্ত্র উদ্ধারও করেনি নিরাপত্তা বাহিনী, এখনো আছে সেই অস্ত্র। তাই নির্বাচন ধরুন ঘোষণা করলো ইউনূস, সেনাবাহিনীর চাপে, আন্তর্জাতিক চাপে, আমার ধারণা এই ছাত্ররা জামাত হিজবুত মারাত্মক সন্ত্রাস তৈরি করবে বাংলাদেশ জুড়ে, যাতে কোনো মতে একটা সুষ্ঠু নির্বাচন সংগঠিত হতে না পারে। তাই আমরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছি, গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে। কারণ দেখুন, আফগানিস্তান আমাদের সঙ্গে সেভাবে সীমানা নেই, আছে একটা ওয়াখান করিডর, একটা স্মল স্ট্রিপ, কিন্তু বাংলাদেশের সঙ্গে যে দীর্ঘ সীমান্ত আমাদের আছে সেটা সত্যি উদ্বেগের। বাংলাদেশে জঙ্গি তাণ্ডব শুরু হলে তার অভিঘাত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়ে পড়তে বাধ্য। আমরা উদ্বিগ্ন আছি, সজাগও আছি, নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই পরিস্থিতির উপর নজর রাখা এবং আন্তর্জাতিক জনমত তৈরি করা ইউনূসের জঙ্গি শাহির বিরুদ্ধে, এটাই আমাদের এখন প্রায়োরিটি। তাই ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর কোনো দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।